কি ব্যাপার আপু? তুমি আমার রুমে কি করছো? তোকে আদর করতে এসেছি। ছি, কী সব বলছো? কেন? আমি কি মজা করছি নাকি? তুই আমার ফিউচার হাজবেন্ড, তাই তোকে আদর করতেই পারি। আপু, আমি তোমার খালাতো ভাই হই। খালাতো ভাই হলে কি হয়েছে? আপন ভাই তো না? দেখো আপু, আমি আগেও বলেছি, এখনও বলছি, তোমার সাথে আমার সম্পর্ক মানায় না। তুমি বয়সে আমার বড়। কারো মানা না মানা দিয়ে আমার কিছু যায় আসে না। শুধু একবার তুই রাজি হয়ে যা, বাকিটা আমি দেখে নিব। না আপু, এটা হয় না। আর তাছাড়া তোমার এখন এসব বিষয় বাদ দেওয়া উচিত, কারণ তোমার ভার্সিটি শেষ হয়েছে কিছুদিন হলো, আর তোমার জন্য ছেলে দেখাও শুরু হয়ে গিয়েছে। তাই বলছি, ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নাও। অনেক দিন হলো কোনো বিয়ে খাওয়া হয় না, এবার তাহলে একটা বিয়ে খেতে পারবো। আমার কথা শেষ হতেই তুলি আপু আমার কাছে এসে আমার কান ধরে টান দেয়। উফ আপু, কি করছো? ছাড়ো। খুব শখ তাই না আমার বিয়ে খাওয়ার? কান খুলে শুনে রাখ, আমার বিয়ে তোর সাথেই হবে। বাবা মা ছেলে দেখছে, এর মানে আমি আমার আশা ছেড়ে দেব? তুই যদি এটা ভাবিস তাহলে তুই এখনো এই তুলিকে ঠিকমতো চিনতে পারিসনি। ঈশানের কান ছেড়ে দিয়ে তুলি সোজা হয়ে দাঁড়ালো। তার চোখে মুখে এখন রাগী ভাবের বদলে এক ধরনের জেদ ফুটে উঠেছে। ঈশান কান ডলতে ডলতে কিছুটা ভয়ে ভয়ে তুলির দিকে তাকালো। তুলি আপুকে সে ছোটবেলা থেকেই চেনে, যাকে বলে পুরো দস্তুর গুন্ডি। এলাকায় কেউ তার সাথে লাগতে আসে না, আর বাড়ির সবাই তাকে জমের মতো ভয় পায়। শোন ঈশান, আমার ডিকশনারিতে না বলে কোনো শব্দ নেই। তুই বয়সের দোহাই দিচ্ছিস? মাত্র 2 বছরের বড় আমি তোর। আর তুই তো জানিসই, বড় বউরা নাকি খুব লাকি হয়। লাকি না ছাই, এই বয়সেই যা গুন্ডামি করো, বিয়ের পর তো আমাকে আস্ত গিলে খাবে। কিছু বললি? না মানে, বলছিলাম যে খালু তো ভীষণ কড়া মানুষ। তিনি কি আমাদের এই কথা মানবেন? তিনি তো অলরেডি এক বিসিএস ক্যাডারের ছবি দেখাচ্ছিলেন কাল। বিসিএস ক্যাডার? ওই চশমা পরা বল্টুটার কথা বলছিস? ওটা তো আমি কালই রিজেক্ট করে দিয়েছি। ওর বাইকের চাকা আমি নিজেই পাংচার করে দিয়েছি, যাতে ও আমাদের বাসায় না আসতে পারে। কি? তুমি এটা করলে? আপু, তুমি দিন দিন যা শুরু করছো না। এই চুপ! একদম আপু ডাকবি না, এখন থেকে নাম ধরে ডাকবি। আর কাল বিকালে রেডি থাকবি, তোকে নিয়ে একটু বের হব। কাল তো আমার বন্ধুদের সাথে ক্রিকেট খেলার কথা, আমি যেতে পারবো না। যাবি কি যাবি না সেটা কাল বিকালেই বোঝা যাবে। যদি না যাস তবে তোর ওই সাধের ক্রিকেট ব্যাটটা দিয়ে তোর ঠ্যাং আমি নিজেই ভেঙে দিব, মনে থাকে যেন। তুলি গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। ঈশান বেচারা বিছানায় ধপাস করে বসে পড়ল। তার কপালে আজব এক বিপদ জুটেছে। যে মেয়েটাকে ছোটবেলা থেকে দেখে আসছে মারপিট করতে, সাইকেল নিয়ে রেস দিতে, সেই মেয়েটা এখন কিনা তাকে বিয়ে করার স্বপ্ন দেখছে। আল্লাহ, এই গুন্ডি খালাতো বোনের হাত থেকে আমাকে বাঁচাও। এ তো বউ হবে না, মনে হচ্ছে জেলখানার জেলার হবে। ঈশান ভয়ে ভয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। তুলি জিন্স আর একটা কালো কুর্তি পরে বাইক নিয়ে হাজির, মাথায় হেলমেট, চোখে সানগ্লাস, পুরো লেডি ডন। কি রে, হাঁ করে তাকিয়ে আছিস কেন? ওঠ বাইকে। বাইকে? কোথায় যাচ্ছ? আর আমি পেছনে বসবো? মানুষ দেখলে কি বলবে? মানুষ দেখলে বলবে রাজপুত্রের সাথে রাজকন্যা যাচ্ছে। বেশি কথা না বলে চুপচাপ বস, নাকি ব্যাগটা নিয়ে আসবো? ঈশান আর কথা বাড়ালো না, সুসুর করে বাইকের পেছনে গিয়ে বসলো। তুলি বাইক স্টার্ট দিতেই ঈশান ভয়ে তুলির কাঁধ খামচে ধরল। তুলি মনে মনে হেসে বলে, বাঘিনীকে ভয় পাচ্ছিস ঠিকই, কিন্তু এই বাঘিনী যখন তোর প্রেমে পড়বে না রে ঈশান, তখন বুঝবি রোমান্টিকতা কাকে বলে। বাইকটা যখন পার্কের গেটে থামল, ঈশান তখনও কাঁপছে। তুলি যেভাবে বাইক চালিয়েছে তাতে ঈশানের মনে হচ্ছিল আজই বুঝি তার শেষ দিন। নাম এবার। কলিজাটা কি এখনো হাতে নিয়ে বসে আছিস? তুমি কি বাইক চালাও নাকি প্লেন উড়াও আপু? আমার হাড়গোড় তো সব নড়ে গেছে। আর এখানে কেন এনেছো? বলেছি না আপু ডাকবি না, চল ভেতরে চল।
পার্কের একদম কোনায়, যেখানে মানুষের আনাগোনা কম, সেখানে ঈশানকে টেনে নিয়ে গেল তুলি। বিকেলের মরা রোদে গাছপালার ছায়া ঘাসগুলোতে পড়ে আছে। তুলি হঠাৎ ঈশানের সামনে এসে দাঁড়িয়ে বুক পকেট থেকে একটা লাল গোলাপ বের করলো। ঈশান চোখ তুলে তাকিয়ে আছে। প্রপোজাল এবং ঈশানের ভয়। শোন ঈশান, আমি জানি আমি অনেক রাগ করি, মাঝে মধ্যে তোকে ধমক দিই, কিন্তু এই গুন্ডামির আড়ালে তোর জন্য যে ফিলিংসটা আছে সেটা আর কেউ বুঝবে না। আমি তোকে ভালোবাসি, আর তোকে আমি আমার বর হিসেবেই দেখতে চাই। এই গোলাপটা নে। ঈশান কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর একটা দীর্ঘ শ্বাস ফেলে তুলির চোখের দিকে তাকালো। আপু, সরি তুলি, আমি তোমাকে অনেক শ্রদ্ধা করি, কিন্তু ভালোবাসা বা বিয়ে সেটা সম্ভব না। তুমি আমাকে ছোটবেলা থেকে শাসন করে আসছো, আজকেও ধমক দিয়ে এখানে নিয়ে এসেছো। ভালোবাসায় সম্মান থাকে, কিন্তু তোমার সাথে থাকলে আমি সবসময় ভয়ে তটস্থ হয়ে থাকি। ভয় পাস মানে? আমি কি তোকে মেরে ফেলবো নাকি? এই যে এখনই আবার রাগ করছো। আসলে আমাদের স্বভাব একদম আলাদা। তুমি অনেক ডমিনেটিং, আর আমি শান্তিতে থাকতে চাই। তাছাড়া পরিবার থেকেও এটা সহজে মানবে না। বড় বোন হিসেবে তুমি সেরা, কিন্তু বউ হিসেবে তোমাকে ভাবতেই আমার গা শিরশির করছে। আমি পারবো না এই সম্পর্কটা মেনে নিতে। তুলি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। সে ভাবতেও পারেনি ঈশান তার মুখের ওপর এভাবে না বলে দেবে। তার হাত থেকে গোলাপটা নিচে পড়ে গেল। তুই কি বুঝতে পারছিস তুই কাকে রিজেক্ট করছিস? আমি তুলি, আমি যা চাই তা আমি আদায় করেই ছাড়ি। জোর করে আর যাই হোক, ভালোবাসা আদায় করা যায় না। আমি আসছি, আর প্লিজ আমাকে আর এসব নিয়ে বিরক্ত করো না। ঈশান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। তুলির রাগে চোখের দিকে তাকালে হয়তো তার সিদ্ধান্ত নড়ে যেতে পারত। তাই সে দ্রুত পায়ে পার্কের গেটের দিকে হাঁটতে শুরু করলো। পেছনে তুলি একা দাঁড়িয়ে কাঁপছে, তবে সেটা কান্নায় নয়, অপমানে আর জেদে। ঈশান, তুই একা যাচ্ছিস তো যা, কিন্তু মনে রাখিস এই তুলি তোকে রোম্যান্টিক হয়ে জয় করতে চেয়েছিল, তুই সুযোগ দিলি না। এবার দেখবি সিনিয়র গুন্ডি আসলে কি জিনিস। তোকে আমার পায়ের কাছে না আনলে আমার নামও তুলি না। ঈশান ততক্ষণে একটা রিকশায় উঠে পড়েছে। সে জানে আজ থেকে তার জীবনটা আরও অতিষ্ঠ হতে চলেছে, কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে সে এই লেডি ডনকে হ্যাঁ বলতে পারল না। পার্কে সেই ঘটনার পর থেকে ঈশান আর তুলির মধ্যে এক অদ্ভুত ঠান্ডা লড়াই শুরু হলো। ঈশান যতটা সম্ভব তুলিকে এড়িয়ে চলে, আর তুলি মনে মনে বড় কোনো ঝড়ের প্রস্তুতি নিতে থাকে। এর মধ্যেই তুলির বাবা অর্থাৎ ঈশানের বড় খালু মেয়ের বিয়ের জন্য আদা জল খেয়ে নামলেন। একে একে ভালো সব সম্বন্ধ আসতে শুরু করলো, কিন্তু প্রতিবারই তুলি কোনো না কোনো অজুহাতে তা ভেস্তে দিচ্ছে। কখনো সে বলে ছেলের চুল কম, কখনো বলে ছেলের হাসিটা ভেবড়াকান্তের মতো, আবার কখনো এমন সব অদ্ভুত আচরণ করে যে পাত্রপক্ষ ভয়ে নিজেরাই পালিয়ে যায়। বাড়ির থমথমে পরিস্থিতি। আজও এক বিসিএস ক্যাডার পাত্র এসেছিল তুলিকে দেখতে, কিন্তু তুলি চা নিয়ে ড্রয়িং রুমে যাওয়ার সময় এমন ভাব করলো যেন সে ইচ্ছা করেই পাত্রের দামি স্যুটের ওপর গরম চা ঢেলে দিয়েছে। পাত্রপক্ষ রেগেমেগে চলে যাওয়ার পর ড্রয়িং রুমে যেন আগ্নেয়গিরি ফেটে পড়ল। এসবের মানে কি তুলি? এ নিয়ে 7টা সম্বন্ধ তুই নষ্ট করলি। এক একটা ছেলে হীরের মতো দেখতে, স্বভাবেও ভালো, তোর সমস্যাটা কোথায়? ওগো, তুমি শান্ত হও। তুলিমা, তুই কি কাউকে পছন্দ করিস? যদি কেউ থেকে থাকে তবে আমাদের বল, আমরা কি তোর শত্রু? তুলি সোফায় গা এলিয়ে বসে নখ কামড়াচ্ছিল। বাবার ধমকেও তার মধ্যে কোনো বিকার নেই। ঈশান দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। তার বুক ধড়ফড় করছে। যদি তুলি এখন তার নাম বলে দেয়, তবে খালু নির্ঘাত তাকে জ্যান্ত পুঁতে ফেলবে। আমার কাউকে পছন্দ না, আর বিয়ে করার কোনো শখও নেই। তোমরা শুধু শুধু লোক এনে আমার সময় নষ্ট করছো। সময় নষ্ট আমি করছি না, করছিস তুই। আমার ধৈর্য আর পরীক্ষা করিস না তুলি।
আজ তোকে বললেই হবে, তুই একের পর এক সম্বন্ধ রিজেক্ট করছিস। কোনো ছেলের সাথে কি তোর চক্কর চলছে, নাকি অন্য কোনো ব্যাপার? সত্যি করে বল, নইলে আজ আমি একটা অঘটন ঘটিয়ে ফেলবো। খালুর রাগী চেহারা দেখে খালাম্মাও চুপ হয়ে গেলেন। তুলি বুঝতে পারল এবার আর পিঠ বাঁচানোর পথ নেই। সে সোজা হয়ে দাঁড়ালো, তার চোখে সেই চেনা জেদ। তোমরা জানতে চাও তো আমি কেন রিজেক্ট করছি? ঠিক আছে, শোনো। আমি একজনকে পছন্দ করি, তার সাথেই আমার বিয়ে হবে, অন্য কারো সাথে নয়। পুরো ঘরে পিনপতন নীরবতা। আড়ালে দাঁড়িয়ে থাকা ঈশানের হাত পা তখন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। কে সে? আমাদের জানাশোনা কেউ? ওই যে তোমাদের আদরের ভাগ্নে ঈশান, ওকেই আমি বিয়ে করতে চাই। ঈশান আর আড়ালে থাকতে পারল না। সে কাঁপতে কাঁপতে সামনে বেরিয়ে এলো। খালুর চোখ তখন রক্তবর্ণ। তিনি ঈশানের দিকে এমনভাবে তাকালেন যেন তক্ষুনি তাকে ভস্ম করে দেবেন। কি বললে? ঈশান? ও তো তোমার ছোট ভাই ঈশান। পাগল হয়ে গেছো তুমি? খালু, বিশ্বাস করুন, আমি এসবের কিছু জানি না। আপু, মানে তুলি নিজেই এসব শুরু করেছে। আমি তো ওনাকে মানাই করেছি। তুই মানা করার কে? আমি তোকে ভালোবাসি, এটাই শেষ কথা। বাবা ঈশান ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। ও রাজি না থাকলে আমি ওকে রাজি করিয়ে নেব, সেটা আমার ব্যাপার। কিন্তু আমি বিয়ে করলে শুধু ঈশানকেই করব, আর অন্য কাউকে না। কিন্তু তুলি, সমাজ কি বলবে? ঈশান তোর খালাতো ভাই, তাছাড়া ও বয়সও তোর ছোট। সমাজ আমার ভাত দেয় না মা। আর বয়সের কথা বলছো? আমাদের নবীজির স্ত্রী খাদিজা ওনার চেয়ে বড় ছিলেন না? সেখানে কোনো সমস্যা না হলে আমার ক্ষেত্রে কেন হবে? আমি শুধু জানি আমি ঈশানকে ছাড়া অন্য কাউকে কল্পনা করতে পারি না। ঈশান, তুই কি আমার মেয়ের সাথে কোনো তলে তলে সম্পর্ক রেখেছিস? সত্যি করে বল। না খালু, খোদার কসম, আমি কিছু করিনি। আমি তো ভয় পাই ওনাকে। উনি আমাকে জোর করে পার্কে নিয়ে প্রপোজ করেছে। আমি সাথে সাথে না বলে দিয়েছি। হ্যাঁ, ও না বলেছে, কিন্তু ওর নাকে হ্যাঁতে বদলে দিতে আমার বেশিক্ষণ লাগবে না। বাবা, তুমি পাত্র দেখা বন্ধ করো, ঈশানই তোমার জামাই হবে। খালু ঈশানকে ছেড়ে দিয়ে ধপাস করে সোফায় বসে পড়লেন। তিনি যেন বিশ্বাসই করতে পারছেন না যে তার আদরের মেয়ে এতটা বেপরোয়া হয়ে গেছে। ঈশান অসহায়ের মতো খালাম্মার দিকে তাকালো, কিন্তু সেখানেও কোনো সান্ত্বনা নেই। তুলি ঈশানের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কে রে ছোটু? বলেছিলাম না আমাকে চিনিসনি? এবার পালাবি কোথায়? ঈশান বুঝল বাঘিনীর খাঁচায় সে পাকাপোক্তভাবে আটকা পড়ে গেছে। এখন তার মুক্তি পাওয়ার কোনো পথ নেই। ঈশানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে তো এখানে এসেছিল পড়াশোনা করতে, অথচ এখন তাকে বিয়ের পিঁড়িতে বসানোর পায়তারা চলছে। ঈশানের নিজের বাড়ি ঢাকাতে, কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর তার খালাম্মা জেদ ধরেছিলেন যে ঈশানকে মেসে থাকতে দেবেন না। নিজের বড় বোনের ছেলে, তার ওপর শান্তশিষ্ট ছেলে, তাই খালাম্মা তাকে নিজের কাছে রেখেই পড়াশোনা করাচ্ছিলেন। কিন্তু সেই আশ্রয়ে এখন ঈশানের জন্য আটকা পড়া খাঁচা হয়ে দাঁড়িয়েছে। পরিবারের সিদ্ধান্ত ও তুলির দাপট। সারা রাত বাড়িতে তুলকালাম চলল। খালু প্রথমে কিছুতেই মানতে রাজি ছিলেন না, কিন্তু তুলি নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে নিজের ঘরে খিল দিল। শুধু তাই নয়, সে হুমকি দিল যদি ঈশানের সাথে তার বিয়ে না হয় তবে সে বাড়ি ছেড়ে চলে যাবে, অথবা এমন কিছু করবে যাতে সবার মানসম্মান ধুলোয় মিশবে। তুলি জেদের কাছে হার মেনে পরদিন সকালে খালু এবং খালাম্মা ঈশানের বাবা মায়ের সাথে ভিডিও কলে বসলেন। দেখ ভাই, পরিস্থিতি কথা তো সব বললাম। তুলি যা শুরু করেছে তাতে ঈশান ছাড়াও কাউকে বিয়ে করবে না। আমাদেরও মান সম্মানের ব্যাপার। কিন্তু দুলাভাই, ঈশান তো এখনো পড়াশোনা করছে, ওর কেরিয়ার কেবল শুরু। আর তুলি তো ওর বড় বোন, মানে সম্পর্ককে বলো, এটা কি ঠিক হবে? আপা, আমি জানি ব্যাপারটা শুনতে অন্যরকম লাগছে, কিন্তু বিশ্বাস কর, ঈশানকে আমি নিজের ছেলের মতো আগলে রেখেছি।
ও যদি আমার জামাই হয়ে এ বাড়িতে থেকে যায় তবে আমি শান্তিতে থাকতে পারবো। তাছাড়া তুলির যা স্বভাব, ঈশানের মতো শান্ত ছেলেই ওকে সামলাতে পারবে। অনেকক্ষণ তর্কের পর ঈশানের বাবা মাও রাজি হলেন, কারণ তারা জানতেন তুলি একবার যা ধরে সেটা করেই ছাড়ে। আর ঈশান যেহেতু এই বাড়িতেই থাকে, তাই তাদের আলাদা কোনো দুশ্চিন্তাও নেই। ঈশানের অসহায়ত্ব ও তুলির রোম্যান্টিক রূপ। ঈশান নিজের রুমে একা বসে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। তার মনে হচ্ছে সে কোনো নাটকের স্ক্রিপ্টের মধ্যে ঢুকে পড়েছে। ঠিক তখনই বিনা অনুমতিতে রুমে ঢুকলো তুলি। তবে আজকে তুলি একটু আলাদা। তার পরনে একটা নীল শাড়ি, চুলে আলগা বেনুনি। কি রে ফিউচার হাজবেন্ড, এত মন খারাপ করে বসে আছিস কেন? শুনলাম তো মেজো খালা আম্মা আর খালু রাজি হয়ে গেছেন, মিষ্টি খাওয়াবি না? মিষ্টির বদলে বিষ থাকলে দাও। আপু, তুমি কি বুঝতে পারছো তুমি কি করছো? আমার লাইফটা এভাবে নষ্ট করার অধিকার তোমাকে কে দিল? আপু ডাকবি না বলেছি না? আর লাইফ নষ্ট মানে কি? আমি দেখতে কি পচা, নাকি আবার গুন্ডামিতে তুই ভয় পাচ্ছিস? শোন ঈশান, আমি যখন কাউকে আগলে রাখি তখন দুনিয়ার কারো সাহস নেই ওর দিকে চোখ তুলে তাকানোর। আমি তোকে প্রোটেক্ট করব সারা জীবন। তোমাকে প্রোটেক্ট করতে হবে না, আমি নিজে চলতে পারি। আর এই বিয়েটা আমি মন থেকে মানছি না। মন থেকে না মানলে কি হবে? শরীর আর সমাজ তো মানবে। আর শোন, তুই না রাজি থাকলে খালা আর খালু তোকে ঢাকা নিয়ে যেতেন, কিন্তু তারা তোকে আমার হাতেই সঁপে দিয়েছেন। এখন থেকে তুই শুধু আমার। তুলি পকেট থেকে একটা চকলেট বের করে ঈশানের মুখে জোর করে গুজে দিল। কাল আমাদের আংটি বদল, ভার্সিটি যাওয়ার দরকার নেই, বাসায় থাকবি। আমি নিজে তোকে শপিংয়ে নিয়ে যাব। আমি যাব না, আমার ক্লাস আছে। যাবি কি যাবি না সেটা আমি ভালো করেই জানি। বেশি তেড়িবেড়ি করলে তোর ভার্সিটির বন্ধুদের সামনে গিয়ে এমন সিন ক্রিয়েট করব যে তুই মুখ দেখাতে পারবি না। বল, যাবি তো? ঈশান বড় একটা ঢোক গিলল। তুলি যা বলছে সে তা করতেও পারে। ঈশান অসহায়ভাবে মাথা নাড়ালো। হ্যাঁ, সে যাবে। বিকেলের দিকে ঈশান যখন ড্রয়িং রুমে আসলো, দেখল খালাম্মা আর খালু হাসি মুখে বিয়ের তারিখ নিয়ে কথা বলছেন। অথচ ঈশানের মনে হচ্ছে তার ফাঁসির দড়ি তৈরি হচ্ছে। তুলি দূর থেকে ঈশানের দিকে তাকিয়ে চোখ টিপল। তার চোখে এখন কেবল জয় আর আনন্দ। গুন্ডি খালাতো বোনটা যে এত দ্রুত রোমান্টিক বউ হওয়ার মিশনে নেমে পড়বে সেটা ঈশান ভাবতেও পারেনি। আংটি বদলের পর থেকে ঈশান নিজেকে নিজের ঘরের মধ্যে প্রায় বন্দি করে ফেলেছে। সে বুঝতে পারছে তার চারপাশের দেওয়ালগুলো ধীরে ধীরে ছোট হয়ে আসছে। তুলি এখন আর শুধু ধমক দেয় না, সে এখন সুযোগ পেলেই ঈশানের চারপাশে ঘুরঘুর করে। কখনো জোর করে কফি বানিয়ে আনে, যেটা খেতে খুব একটা ভালো না হলেও ঈশানকে মুখ বুজে খেতে হয়। আবার কখনো পড়ার টেবিলে গিয়ে ঈশানের বইয়ের ভেতরে লাল গোলাপ রেখে আসে। ঈশান এসব থেকে শত হাত দূরে থাকতে চায়, কিন্তু সিনিয়র গুন্ডি তুলির নজর এড়ানো দায়। হঠাৎ বাবা মায়ের আগমন। এক শুক্রবারে তপ্ত বিকেল। ঈশান ড্রয়িং রুমে বসে উদ্দেশ্যহীনভাবে টিভির রিমোট টিপছিল। খালাম্মা আর খালু ভেতরে কি একটা কাজে ব্যস্ত। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। ঈশান গিয়ে দরজা খুলতেই তার চোখ কপালে। দরজায় তার বাবা আর মা দাঁড়িয়ে আছেন, সাথে হাতে বিশাল সব মিষ্টির প্যাকেট আর শপিং ব্যাগ। আব্বু আম্মু, তোমরা হুট করে না জানিয়ে চলে আসলে যে? কেন রে, নিজের বোনের বাসায় আসতে কি এখন থেকে নোটিশ দিতে হবে? আর এখন তো সম্পর্কটা আরও গভীর হচ্ছে। ঈশানের বাবা হাসি মুখে ভেতরে ঢুকলেন। খালু আর খালাম্মা খবর পেয়ে ড্রয়িং রুমে চলে এলেন। শুরু হলো দুই পরিবারের কুশল বিনিময়। তুলি তখন নিজের রুমে ছিল। বাবা মায়ের গলার আওয়াজ শুনে সেও দ্রুত ড্রয়িং রুমে চলে আসলো। আজ সে খুব শান্ত আর লক্ষ্যে একটা মেয়ে সেজেছে। পরনে বাসন্তী রঙের একটা সালোয়ার কামিজ। ছোট খালু, ছোট খালামণি, আপনারা আসবেন জানলে তো আমি স্টেশনে যেতাম। থাক মা, আমরা তো আমাদের জামাইয়ের খবর নিতে এসেছি। সবাই সোফায় গোল হয়ে বসল। ঈশান
এক কোনায় চুপচাপ বসে ভাবছিল হয়তো বাবা মা তাকে উদ্ধার করতে এসেছে। কিন্তু আলোচনার মোড় যখন ঘুরল তখন তার মাথায় আবার বাজ পড়ল। ভাই সাহেব, আমরা ভেবেছিলাম দেরি করে লাভ কি, ছেলে মেয়ে যখন একই বাড়িতে আছে আর আপনারও মত দিয়েছেন, তখন শুভ কাজটা সেরে ফেলা ভালো। ঠিক বলেছেন, আমরাও চাই না দেরি করতে। ঈশানের তো সামনের সেমিস্টার ব্রেক আছে। আমি পঞ্জিকা দেখে এসেছি, আগামী মাসের শুক্রবার অর্থাৎ মাত্র 5 দিন পর বিয়ের খুব ভালো একটা লগ্ন আছে। ওই দিনেই কাজটা সেরে ফেলি। আব্বু, 5 দিন পর? এত তাড়াতাড়ি? আমার তো কিছুই গোছানো হয়নি, পড়াশোনার চাপ আছে। পড়াশোনা বিয়ের পরেও হবে বাবা, আর গোছানোর কাজ তো আমরাই করব। তুই শুধু বর সেজে পিড়িতে বসবি। তুলি তখন ঈশানের দিকে তাকিয়ে একগাল হাসল। সে হাসিতে একটা বিজয় তৃপ্তি ছিল। ঈশান বুঝল তার মতামত এখানে মূল্যহীন। 5 দিন পরেই সে আনুষ্ঠানিকভাবে তুলির সম্পত্তি হতে যাচ্ছে। বিয়ের সব আলোচনা শেষ। সিদ্ধান্ত হলো চট্টগ্রামেই ঘরোয়াভাবে বিয়ে হবে। তবে বিয়ের আগের এই কদিন ঈশানকে তার বাবা মায়ের সাথে ঢাকায় থাকতে হবে। নিয়ম অনুযায়ী বিয়ের আগে পাত্রপাত্রী আলাদা থাকাই ভালো। দুলা ভাই, আমরা এখন ঈশানকে সাথে করে ঢাকায় নিয়ে যাই। বর তো তার বাড়ি থেকেই কনের বাড়ি আসতে হবে। তুলির মুখটা মুহূর্তেই কালো হয়ে গেল। সে ঈশানকে 5 দিনের জন্য চোখের আড়াল করতে চায় না। সে ঈশানের কাছে গিয়ে নিচু স্বরে বলল, 5 দিন অনেক লম্বা সময় ঈশান। ঢাকায় গিয়ে আবার পালানোর প্ল্যান করিস না যেন। মনে রাখিস, আমার লোক কিন্তু এয়ারপোর্ট থেকে শুরু করে বাস স্ট্যান্ড পর্যন্ত সব জায়গায় আছে। ঈশান কোনো উত্তর দিল না। সে যেন মুক্তির নিঃশ্বাস ফেলল। অন্তত 5 দিন সেই গুন্ডির হাত থেকে বেঁচে থাকবে। ঈশান যখন ব্যাগ গুছিয়ে তার বাবা মায়ের সাথে গাড়িতে গিয়ে বসল, তুলি দরজায় দাঁড়িয়ে বিষণ্ণ মুখে তাকিয়েছিল। গাড়িটা যখন ছাড়ল, তুলি হঠাৎ চিৎকার করে উঠল, ঈশান, 5 দিন পর যখন আসবি তখন কিন্তু আর আমি আপু থাকবো না। তোর বউ হয়ে তোকে ছাড়বো। আই লাভ ইউ। ঈশানের বাবা মা হো হো করে হেসে উঠলেন। আর ঈশান লজ্জায় আর ভয়ে সিটে সিটিয়ে গেল। তার মনে মনে একটাই প্রার্থনা, হে আল্লাহ, এই 5 দিন যেন 5 বছর হয়ে যায়। তো দর্শক, আপনাদের আর 5 দিন অপেক্ষা করার প্রয়োজন নেই। সময়ের চাকা দ্রুত ঘুরিয়ে আমরা চলে এলাম বিয়ের সেই মাহেন্দ্রক্ষণে। আজ ঈশান আর তুলির বিয়ে। পুরো বাড়ি আলোকসজ্জায় ঝলমল করছে। চট্টগ্রাম আর ঢাকা দুই পরিবারের আত্মীয় স্বজনে বাড়ি সরগরম। ঈশানকে আজ সাদা রঙের একটা শেরওয়ানিতে বেশ মানিয়েছে। তবে তার চেহারায় বিয়ের আনন্দের চেয়েও ধরা খাওয়া আসামের ভাবটা বেশ ফুটে উঠেছে। অন্যদিকে তুলিকে লাল টকটকে বেনারসিতে আজ অপূর্ব লাগছে। তবে তার সেই চিরচেনা ড্যাশিং ভাবটা বেনারসির আড়ালেও ঢাকা পড়েনি। ড্রয়িং রুমে দুই পরিবারের মুরব্বীদের উপস্থিতিতে কাজী সাহেব এলেন। পর্দার এপার থেকে ঈশান কাঁপা কাঁপা গলায় কবুল বলল, আর ওপার থেকে তুলি খুব আত্মবিশ্বাসের সাথে উচ্চস্বরে 3 বার কবুল বলে নিজের অধিকার প্রতিষ্ঠা করল। মুহূর্তেই মিষ্টি বিতরণের ধুম পড়ে গেল। সবাই হাসাহাসি করছে, অভিনন্দন জানাচ্ছে। কিন্তু ঈশানের বুকের ভেতর তখন ড্রাম বাজছে। সে বুঝতে পারছে আজ রাত থেকে তার জীবনের রিমোট কন্ট্রোল পাকাপোক্তভাবে একজনের হাতে চলে যাচ্ছে। বাসরঘরটা রজনীগন্ধা আর গোলাপ দিয়ে সাজানো হয়েছে। ঈশান বিছানার এক কোণায় আড়ষ্ট হয়ে বসে আছে। তার মনে হচ্ছে সে কোনো রণক্ষেত্রে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই দরজা খোলার শব্দ হলো। তুলি ভেতরে ঢুকে দরজাটা শব্দ করে লক করে দিল। ঈশান চমকে উঠে একটু সরে বসল। তুলি মুচকি হাসল। সে ঘোমটাটা খুলে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের গয়নাগুলো খুলতে শুরু করলো। কি রে ছোটু, এখনো কি আমাকে আপু ডাকার কথা ভাবছিস? আজ থেকে কিন্তু আমি তোর লিগ্যাল বউ। দেখো, মানে তুলি, আমি জানি আমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু আমি এখনও মানসিকভাবে প্রস্তুত না। তুমি কি একটু ওদিকে সরে বসবে?
আমার খুব গরম লাগছে। ঈশান বিছানা থেকে নেমে জানালার দিকে যাওয়ার চেষ্টা করল। সে চাচ্ছিল তুলির থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখতে, কিন্তু তুলি কি আর তাকে এত সহজে ছাড়ার পাত্রী? দূরত্ব বাড়ানোর চেষ্টা করিস না ঈশান, সারা জীবন তো দূরে দূরেই থাকলি। আজ আমি কোনো অজুহাত শুনবো না। তুলি দ্রুত পায়ে এগিয়ে এসে ঈশানের হাত ধরে টান দিয়ে তাকে আবার বিছানায় বসিয়ে দিল। ঈশান পালানোর চেষ্টা করতেই তুলি তার 2 হাত দিয়ে ঈশানকে জাপটে ধরল। ঈশান বিছানায় শুয়ে পড়তেই তুলির চোখের পলকে তার বুকের ওপর উঠে বসল। এ কি তুলি, কি করছো? নামো, কেউ দেখে ফেললে কি ভাববে? ঘরের ভেতর কে দেখবে? আর দেখলেই বা কি, তুই আমার বর, আমি যা খুশি তাই করতে পারি। 5 দিন তোকে চোখের আড়াল করে রাখা যে আমার জন্য কত কষ্টের ছিল সেটা তুই বুঝবি না। তুলি ঈশানের খুব কাছে মুখ নিয়ে এলো। ঈশান ভয়ে চোখ বন্ধ করে ফেলল। ভয় পাচ্ছিস কেন? আমি তো এখন আর গুন্ডামি করছি না, এখন শুধু তোকে আদর করব। তুই কি জানিস ঈশান, তোকে রাগাতে আমার যতটা ভালো লাগে, তোকে ভালোবাসতে তার চেয়েও বেশি ভালো লাগবে। ঈশানের বুকের ধরফরানি তখন চরমে। তুলির চুলের ঘ্রাণ আর তার গলার নরম স্বর ঈশানকে এক অন্যরকম ঘোরের মধ্যে নিয়ে যাচ্ছে। তুলি তার হাতের আঙ্গুল দিয়ে ঈশানের ঠোঁট স্পর্শ করল। আজ থেকে তুই শুধু আমার বন্দি, আর এই জেলখানা থেকে পালানোর কোনো পথ নেই। এরপর তুলি আমার ঠোঁটজোড়া দখল করে নিল। এরপর বাকিটা ইতিহাস। তো দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমার এই রোমান্টিক বউটার থেকে যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন বেঁচে থাকি, না হলে তানভীরস ভয়েসে আর গল্প আসবে না। তাহলে তোমরা দোয়া করতে থাকো, সাপোর্ট করতে থাকো, আমি আমার বউকে সামলাই। আল্লাহ হাফেজ।